welcome to Ivali Presents Star Cafe powered by eFood. ভিউয়ার্স, আমাদের সঙ্গে প্রত্যেক এপিসোডেই থাকেন একজন বিশিষ্ট অতিথি। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন তিনি লেখক, নাট্যকার, আবৃত্তিকার, মঞ্চনাটক নির্দেশক এবং একজন সাংস্কৃতিক কর্মী। তার নাম শঙ্কর সাওযাল। চলুন তার সঙ্গে আজকে কথা বলি আমরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? প্রথমেই জিজ্ঞেস করবো যে আপনার জন্মস্থান কোথায়, আপনার শৈশব কোথায় কেটেছে, আপনি কিভাবে কেমন পরিবেশে বড় হয়েছেন, তখন কি সাংস্কৃতিক মনা ছিলেন বা জানতেন যে এরকম একটা জায়গায় আজকে থাকবেন? শৈশবটা আসলে আমার জন্ম যদি জন্মের সময় থেকে তো ওভাবে চিন্তা করা যায়। জন্মটা হয়েছিল, এখন হচ্ছে আমাদের জেলা হচ্ছে পিরোজপুর। আচ্ছা, আগে সাবেক বরিশাল ছিল। জি। মঠ বাড়িয়া বলে একটি জায়গা আছে, উপজেলা, সেটা আমার জন্মস্থান এবং একেবারে প্রত্যন্ত দক্ষিণে। আচ্ছা, যদি বলা হয় যে আমাদের যে জায়গাটা সেটা কিন্তু একসময় সুন্দরবনের অন্তর্গত ছিল। আচ্ছা, এটা চর ছিল। এখনো আমাদের ওই জায়গা থেকে কিছু মানুষের জীবিকা নির্বাহ হয় এই যে সুন্দরী কাঠের যে গোড়াগুলো আছে না, শেকড়, সেগুলো অনেক হাত মাটির নিচ থেকে তুলে সেগুলো জ্বালানি হিসাবে বিক্রি করেও কিন্তু অনেকে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করেন। আমি এই কথাগুলো বলছি এই কারণে যে এই জায়গাটা আসলে একটা অন্যরকম জায়গা। সুন্দরবনের অন্তর্গত আমাদের যারা পূর্বপুরুষ তারা হয়তো কেউ কেউ বাঘের সাথেও যুদ্ধ করেছেন। আচ্ছা। এবং এই জায়গাটায় বসতি করার জন্য একটা লড়াইয়ের প্রয়োজন ছিল তখন আর কি। তো সেরকম একটা জায়গায় আমার জন্ম। এবং তারপরে আমি তুমি করে বলি তোমাকে, ঠিক আছে? সেই জায়গায় আমি যে পরিবারে বড় হয়েছি, তুমি বলছিলে যে এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়ার যে উপাদানগুলো, শেকড়গুলো, সেগুলো একেবারে পুরোপুরি আমাদের পরিবারে ছিল। একেবারে মানে আমাদের পরিবারে ছিল শুধু, সে তো আমার পরম পাওয়া। এবং এমনই একটা পরিবার যেখান থেকে অন্য অন্য সব মানুষও গ্রহণ করত এই জায়গাগুলো, যেমন কীর্তন, যাত্রা, নাটক, এবং আমাদের পূর্বপুরুষের লেখাপড়ার জন্য ওই রকম একটা প্রত্যন্ত দক্ষিণের একটা বন্দর, থানা বন্দরে আমার ঠাকুরদা বলি, দাদা যিনি আর কি, বাবার বাবা, তার একটা লাইব্রেরি ছিল আর কি। আচ্ছা, বই বিক্রি হতো। কারণ এই সমস্ত দামি জায়গা, এই উপাদানগুলো একটা মানুষকে সংস্কৃতি সম্পন্ন করার জন্য কিন্তু যথেষ্ট। তো এইভাবে বেড়ে ওঠা, শৈশবটা এইরকম একটা জায়গা থেকে বেড়ে ওঠা। এবং আমি জানি না এখন এই অনুষ্ঠান যারা শুনবে আর এই স্টার কাফে, আমি কিন্তু নিজেকে প্রথমেই বলি যে আমি কিন্তু ওই পর্যায়ের মানুষ না। এবং স্টার বা তারকা এইসব বিশেষণগুলো কেন হয়, কী জন্য হয়, সেটা অনেক বিতর্কের ব্যাপার। তো সেখানে আমি যাচ্ছি না। তবে ওই রকম একটা জায়গায় আমরা যেভাবে বেড়ে উঠেছি, আমাদের বেড়ে ওঠাটা যদি কিছু হই বা যদি কেউ মনে করে যে না উনি কিছু পারে বা ও কিছু পারে, সেটা কিন্তু শৈশব থেকে আমরা দেখেছি যে আমাদের এলাকায় প্রচুর যাত্রা গান হতো, কীর্তন হতো, জারি হতো, মানে অ্যাটমসফিয়ারটা পুরোপুরি। আমাদের এখন এই কথাগুলো বলার কারণটা হচ্ছে যে এই সময়ের এই প্রজন্ম কিন্তু এই জায়গাগুলো এখন অনুবীক্ষণ যন্ত্র দিয়েও কিন্তু ওরা ওভাবে খুঁজে পাচ্ছে না আর কি। তো যদি বলা হয় যে একজন সত্যিকারের সংস্কৃতি সম্পন্ন মানুষ, সংস্কৃতি কথাটা কিন্তু শুধুমাত্র গান বাজনার বিষয় না, এটা জীবনের আচার আচরণ। গান বাজনার সংস্কৃতিটা হচ্ছে সংস্কৃতির বিনোদন যে শাখা, সেটার একটা ভাগ। আমরা কিন্তু মূলত সংস্কৃতি বলতেই যেন বুঝি যেন গান বাজনা, নাটক টাটক এইসব আর কি না। সমস্ত জীবনের আচার আচরণই কিন্তু সংস্কৃতির অন্তর্গত। আর যে গান বাজনাটা হচ্ছে এই সংস্কৃতির বিনোদন বিভাগের একটা অংশ। তো সেই জায়গাটায় কিন্তু আমরা মানে খুব সিম্পলি আমরা কিন্তু এই যাত্রা, জারি, সারি, পুঁথি, পাঁচালী, গাজন, কবি, এগুলো দেখে দেখে বড় হওয়া আর কি। এবং সেসব দেখে
বড় হওয়ার পাশাপাশি এইসব কাজে সেই সময়ে যে মানুষজন ছিলেন এদেরকে মনে হতো যেন তারকার চেয়েও বড় তারকা আর কি। এবং আমাদের দুর্ভাগ্য যে এই প্রজন্ম কিন্তু সেই ধরনের প্রতিভাবান মানুষদের কিন্তু দেখে কাছ থেকে দেখার সুযোগই পায়নি এবং পাচ্ছে না। তো এইভাবেই শৈশবটা। তো সেভাবে বলতে গেলে আপনি তো অনেক সৌভাগ্যবান যে পারিবারিকভাবেও সাংস্কৃতিক পরিমণ্ডলে থাকতেন এবং আপনাদের পুরো এলাকাতে যাত্রা এবং বিভিন্ন ধরনের গানের অনুষ্ঠান চলতেই থাকতো। তাহলে তো আপনার জন্য এটা অনেক একটা বড় ব্লেসিং ছিল। সত্যি তাই। হ্যাঁ, আমার বাবা নিজে নাটক করতেন। জি। এবং এই যে আমি জানি না আজকে আমি এখানে যাদের জন্য কথা বলছি এইসব মানুষগুলো আসলে আমাকে এখনো ভালোবাসে বলেই মানে কমিটমেন্টের জায়গাটা, কমিটমেন্ট যে আমরা নাটকের জন্য, আমরা তো মঞ্চে নাটক করাই মূলত, আমি টেলিভিশনে খুব যে নাটক করেছি এরকম না। আমার পর্যায়ের যারা, আমার বয়সের যারা, তার মধ্যে মনে হয় আমি সবচেয়ে কম টেলিভিশনে নাটক করা মানুষ, এবং সেটাও আমাকে জোর করে করানো হলো। আমি কিন্তু টেলিভিশনে যেতেই চাইনি আর কি, সে আর এক কাহিনী আর কি। তো আমি যে কথা বলছিলাম যে এই যে জায়গাগুলো যেভাবে দেখা, কমিটমেন্টের জায়গাটা, এগুলো কি করে পায় মানুষ? এই যে একটা সময় ছিল এইসব নামগুলোও হয়তো মানুষ ভুলে গেছে, যে এখানে এক সময় মমতাজ উদ্দিন আমরা দেখেছি, জাকারিয়া, আয়েশা আক্তার, তারপরে মানু ভাই, এই যে মানুষগুলো হারিয়ে গেলেন, এই প্রজন্ম কিন্তু এইসব গুণী মানুষের নামটাও এখন উচ্চারণ করে না। তার মানে আমরা কোথায়? আমাদের যে আপন সাংস্কৃতিক যে ঐতিহ্যের যে কি বলবো যাত্রাটা, সেটা তো আমার প্রজন্ম শিখছে না। আমি মনে করি যে এই জায়গাটা জানা খুব জরুরি। যদি সত্যিকার অর্থে আমরা একটা আপন সংস্কৃতি, আমি একটু অন্যভাবে বলি, আমি যে কমিটমেন্ট, আমি কথাটা আগে বলেছি, আমি কিন্তু এই যে গান বাজনা, নাটক বা যাই কিছু করি, এগুলো কিন্তু শুধুমাত্র বিনোদনের লক্ষ্যে আমি করি না। বিনোদনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে স্বাধীন হওয়া এই দেশ, এই দেশের মানুষ, এই দেশটার যে একটা স্বপ্ন আছে, এই জায়গাটায় কোনো না কোনোভাবে কাজ করার জন্যই কিন্তু আমি এই যা কিছু করি, এটা হচ্ছে তার জন্য আর কি। আমি এই প্রজন্মকে আমি কোনোভাবে দোষ দিচ্ছি না, বা কিন্তু আমরা নিজেরাই কোথাও ফেলিয়ার, তাদেরকে ডেলিভার করতে, আমাদের হিস্ট্রি, আমাদের অরিজিন ডেলিভার করতে আমরাই ব্যর্থ। তো কাউকে পার্টিকুলারলি ব্লেম করে আসলে আমাদের নিজেদেরও কোনো উত্তর আসবে না। মঞ্চে কবে প্রথম? মঞ্চটার চেয়েও আমি কিন্তু পথে নাটক করা মানুষ, স্ট্রিট থিয়েটার যেটা আমরা বলি, পথনাটক, রাস্তার নাটক। আমি একটা তখন দল তৈরি করি এই মানুষকে জাগরণের জন্য, কারক নাট্য সম্প্রদায় বলে আর কি। কারক। আচ্ছা। এটা এখনো আমার পরিচয়টা কিন্তু ওখান থেকে, একেবারে রাস্তা থেকে, পথ থেকে, মাঠ থেকে কিন্তু উঠে আসা। তো এই জায়গাগুলো থেকে এই যে কমিটমেন্টটা, এগুলো কিন্তু শুধুমাত্র বিনোদন বা নাটক করার জন্য আসে না। আমাদের প্রথম মঞ্চ নাটক কারকেরই নির্বাসন দণ্ড, নির্বাসন দণ্ড, সেটা করা হলো। তারপরে মঞ্চের কাজটা, এই পথ এবং মঞ্চ লেখালেখি কি তখনই শুরু করে দিয়েছিলেন? এই যে পথের যে নাটকগুলো এবং এই নির্বাসন দণ্ড, এগুলো আমারই লেখা সব নাটক আর কি। তো এগুলো ছিল সবকিছুই কিন্তু একটা লক্ষ্যে বা এক ধরনের, একই সাথে চলছিল বিভিন্ন জায়গা থেকে আর কি। তারপরে মঞ্চে যদি বলা হয় যে মঞ্চের কাজগুলো, তারপরে যেটা আমার জীবনের, আমি মনে করি যে দুটো মঞ্চ নাটক বাইরে থেকে, ব্রিটিশ কাউন্সিল তার প্রযোজনায় শেক্সপিয়ারের টেম্পেস্ট হয়েছিল তখন। তো আমি মনে হয় সে একেবারে কপালে শিখে ভাঙার, মানে ছেঁড়ার মতো একটা ব্যাপার। আমি তার মধ্যে একজন নির্বাচিত হই, মানে একজন ব্রিটিশ ডিরেক্টর ওই নাটকটার নির্দেশনা দিয়েছিল। এখানে সে নাটকটাও বেশ অনেক ভালো হয়েছিল। টেম্পেস্টে আমি করেছিলাম ক্যালিবান, টেম্পেস্ট যদি পড়া থাকে। প্রস্পেরো করেছিলেন আলী জ্যাকেট, ফেরদৌসী মজুমদার, এই আমরা ছিলাম পাত্রপাত্রী কিন্তু এগুলোর আর কি। শান্তা ইসলাম, আমাদের আশিস খন্দকার, ভাস্কর দা, এই আজকে শিল্পকলার মহাপরিচালক লাকি, এরা মিলে কিন্তু টেম্পেস্টটা হয়। তা আমি এই নাটকগুলোর উল্লেখ করছি এই কারণে যে আসলে থিয়েটারটা কি,
সংস্কৃতির চর্চাটা কোন জায়গা থেকে আসলে আমাদের করা দরকার, এই নাটকগুলো কিন্তু আমাদের কাছে একটা পাঠ হতে পারত। এই প্রজন্মের কাছে যদি ধারাবাহিকভাবে একে যদি তুলে ধরা যেত, ডেলিভার করা যেত তাদের তাহলে কিন্তু আজকে এই সাংস্কৃতিক দৈন্যতা আমি এটা দৈন্যতা থাকতে পারে, প্রশ্ন হতে পারে, না হতে পারে, আমি জানি, কিন্তু আমি মনে করি আজকে আমাদের এই জাতির সবচেয়ে বড় দৈন্যতা হচ্ছে আমাদের আপন সংস্কৃতি বা সংস্কৃতির জায়গাটাকে কিভাবে পরিচর্যা করতে হয়, অনুশীলন করতে হয়, সেই জায়গাটা ভুলে যাওয়া আর কি, বা ধরে রাখতে হয় প্রত্যেকটাই আপন সংস্কৃতি, আপন সংস্কৃতি। আমি কেন বলছি, আমাদের মুক্তিযুদ্ধটা আমরা বলি যে আমাদের অর্থনৈতিক বৈষম্য বা মুক্ত, কিন্তু না, কিন্তু আমি জানি যে আমাদের মুক্তিযুদ্ধটা হয়েছিল কিন্তু মূলত এই সাংস্কৃতিক লড়াই ছিল কিন্তু মূল, যে ভাষা হচ্ছে আপন সংস্কৃতির মূল এবং মুখ্য উপাদান, তাই না? আমি আমার মাকে মা বলে ডাকছি, আমি একটা গান গাচ্ছি ভাটিয়ালি জারি সারি বাংলা ভাষায় ভাওয়াইয়া গাচ্ছি, এইটা ওরা গাইতে দিচ্ছিল না, এই ভাষাটাকে দমন করার জায়গা থেকেই তো আমরা জেগে উঠলাম। তো এই যে জাগরণটা মূলত তো সাংস্কৃতিক জাগরণ এবং লড়াই, সেই জায়গাটা কিন্তু ভুলে যাওয়া হচ্ছে আর কি। তা আজকে মানে এই সময়, এই বয়স, এই সব কিছু মিলে এই যে এখানে আসা, এগুলো কতখানি একটা চ্যানেলের জন্য একটা সময় নিজেকেও মনে করিয়ে দেওয়া নিজেদের অভাব অনটনের কথা, সেটাও কত দুঃখজনক। 100 বার আমি জানি যে একটা চ্যানেল বা এই যারাই আমরা বলছি সেটা একটা চ্যানেলের প্রোডাক্ট হচ্ছে, কিন্তু আমাদের উচিত আসলে মূল কথাগুলো বলা মানুষকে আর কি, যে আসলে এই জন্য তো আমাদের সাংস্কৃতিক লড়াইটা আজকে আমরা কোথায়, আজকে যাত্রা হয় না দেশে, আজকে জারি হয় না, শাড়ি হয় না, আজকে ওইভাবে নৌকা বাইচ হয় না, হয়তো কোথাও হলেও সবাই জানতে পারছি না, মানে ওইভাবে হচ্ছে না। আগে তো আমাদের মূল জায়গাটা, আমাদের লড়াইটা ছিল কি, যে আমরা এই গানগুলো বিশ্বময় আমরা আমাদের আপন সংস্কৃতিকে বিকশিত করব, তুলে ধরবো, এই জন্যই তো লড়াইটা ছিল। কিন্তু সেটা হচ্ছে আমরা যদি এখনো গিটার বাজাই এবং পিছনে আলোর ঝলমলে ধোয়া টোয়া দিয়ে গান গাই, সেগুলো তো আমার গান সবসময় হয় না। আজকে আমরা যাই কিছুই করি না কেন, এখান থেকে যদি আমি কোথাও বাইরের দেশে যাই, আমি যা কিছু বলি, ইংরেজি বলি, বাংলা বলি, এই গিটার বাজাই, কিন্তু যখনই আমি ভাওয়াইয়া বলে একটা যদি বন্ধু যাইবার চাও গাই, তখনই মানুষ বলবে যে দিস ইজ ফ্রম বাংলাদেশ। তো এর থেকে বড় এই জায়গাটায় গায়ের পশম দাঁড়িয়ে যায়, এই জায়গাটা আমাদের, এবং সত্যিকার অর্থে এটা তো কোনো দীনতাহীনতার জায়গা নাই। কেউ কি আমরা জানি যে আমাদের এই ফোক ফর্ম বা এর যে কতগুলো ভেরিয়েন্ট, পৃথিবীর কোনো দেশে এত সংখ্যা নাই, মানে 400, 450, 500-র কাছাকাছি কিন্তু আমাদের সুর এবং নিজস্ব ধারণা আছে, সংস্কৃতির ভ্যারিয়েশন, মানে আমাদের গানের। আমরা যদি এই যে জারি সারি ফোক ভাটিয়ালি বলি না, এভাবে বলতে বলতে পাঁচালি, গাজের গান, পটের গান, এভাবে বলতে বলতে সেটার সংখ্যা হবে 450। পৃথিবীর কোনো জাতির কিন্তু এই ভ্যারিয়েন্টটা নাই। আমরা কিন্তু এই জায়গাটা এত কিছু থাকতেও সেই জায়গাটায় কিন্তু আমরা কাজ করছি না। কোথায় ফেইলিয়ার, আমরা কোথায় জানি হারিয়ে যাচ্ছি, নিজেরাই নিজেদেরকে ধরে রাখতে পারছি না। স্যার, আরো অনেক বেশি কথা বলবো আমাদের বাংলা ভাষা এবং আপনার জার্নি নিয়ে, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। 100 বার থ্যাংক ইউ। ভিউয়ার্স, নিচ্ছে একটা ব্রেক, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণ পর। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইভালি প্রেজেন্টস স্টার ক্যাফে, পাওয়ার্ড বাই ইফুড। স্যার, কথা বলছিলাম আমাদের ভাষার যেই জার্নিটা, সেটা আমরা কোথায় নিজেরাই ধরে রাখতে পারছি বা পারছি না, সেই একটা অভাব অনটনের কথা বলছিলাম আমরা। তো সেই বিষয়ে আবারও কথা বলবো, কিন্তু তার আগে একটু জানতে চাই যে প্রথম আবৃত্তি করেছিলেন কবে, বা আবৃত্তিটা কি সেই সময়কারই আপনারই আরেকটা প্র্যাকটিসের সেগমেন্ট ছিল? না না, মানে একই সঙ্গে চলতো সব? আমি কিন্তু এগুলো কোনো কিছুই আলাদা করিনি, কিন্তু আমি সবসময় আমাকে বলা হয় আপনি তো ভালো, মানে সরি, আপনি তো গানও গান, আমি যে আসলে না, আমি এগুলো তখনই হয়তো গেয়েছি কোনো প্রয়োজনে, মানুষকে জাগরণের কাজে, এই মুক্তিযুদ্ধের দেশে, বঙ্গবন্ধুর স্বপ্নের দেশে যা কিছু ছিল, এই জায়গাটা তো নিয়ে যাওয়ার একটা দায়িত্ব আছে। আমি যে যখন বলি যে আবৃত্তি করি, গান গাই, নাটক করি,
আমি হয়তো এইটুকু সততার সাথে বলতে পারি, এই সমস্ত কাজগুলোই কিন্তু করেছি মূলত এই দেশটাকে ভালোবেসে, এই মানুষকে ভালোবেসে এবং প্রয়োজনে। যেমন একটা গান করার জন্য সবাইকে, হয়তো কেউ ভাষায় প্রকাশ করতে পারবে না, আপনি সেটাকে সুন্দর করে প্রকাশ করছেন বা একটা ছন্দ দিচ্ছেন, এটাই তো সবাই তো সেই ছন্দের সাথেই চলবে। কিন্তু এই ছন্দ থেকে বা এই চলার মধ্য থেকে আমি চাই যে সে নিজেকেও বিকশিত করুক, হ্যাঁ, নিজেকে জানুক যে আমরা কোথায় আছি, কেমন করে এই দেশটা হলো, মানে কি জায়গাটা, এবং আমাদের আরো কত দূরে যেতে হবে। আজকে একটা চেষ্টা চলছে, এটা ঠিক আছে। এবং আমি বলছিলাম যে প্রয়োজনে আমাকে অনেক সময় বলা হয় যেখানে যাই যে ওই যে ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো, এই গানটা কিন্তু সম্প্রচার মাধ্যমে প্রথম আমি গাই, প্রয়োজনে। কিন্তু আপনার তখনকার, আমি ছোট ছিলাম, বাট আমার তো মনে আছে পৃথিবীর তো সেই সময়ের খুবই জনপ্রিয় গান। তো আপনার তখন সেই অনুভূতিটা কেমন, যে আপনি এই যে একদম প্রত্যেকটা মানুষের কাছে চলে যাওয়া শুধুমাত্র ভয়েস দিয়ে, এটা কেমন ছিল আপনার? এবং আমরা কি জানি, হ্যাঁ, আমার অনুভূতি সেটা একটা ব্যাপার। আমার অনুভূতি কি সত্যিকার অর্থে যদি আমি বলি, সেটা হচ্ছে যে আমি এই গানটা গেয়েছিলাম কিন্তু একেবারে একটা ভিন্ন কারণে। ওই নাটকের মধ্যে এই গানটা ছিল না, কিন্তু ছিল না। ওটা মোস্তাফিজুর রহমানের প্রযোজনায় মামুন ভাইয়ের লেখা নাটক স্বপ্নের শহর বলে একটা ধারাবাহিক নাটক। সেটা আমার একটা চরিত্র ছিল, মানে কোনো কিছুর কারণে যে কোনো সময় হঠাৎ করে ঘর পালিয়ে যাওয়া একটা বাউলের চরিত্র, বেঞ্জো বাজানো হতো। এবং ভেরি মানে কি বলবো, যে একবারে কঠোর নির্দেশ, গানটার না, শুধু বাজনা। ওই সময় কিন্তু আমার বন্ধু ওই রুদ্র মারা যায় আর কি, ওই নাটকটার সময়, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। তা আমি ভাবলাম যে রুদ্র মারা গেল, খুব ঘনিষ্ঠ বন্ধু, আমরা একসাথে লড়াই সংগ্রাম করেছি। ওর কবিতা অসাধারণ, সব ভালো কবিতা এবং যা কিছু মিলে, কিন্তু সেগুলো মনে হয় যে আমাদের মতো এই যাদের বলা হয় বোদ্ধা মানুষ, তারাই জানে। আমরা সবাই জানি যে আজকে আমাদের যদি কোনো জাতীয় দিবসে 16ই ডিসেম্বর বা 26 মার্চ যদি একটা ব্যাক ড্রপ হয়, সেখানে অনেক সময় লেখা থাকে, আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। আমরা এগুলো লিখি কিন্তু জানি না যে এগুলো কার লাইন। এগুলো কিন্তু রুদ্রর, সমস্ত রুদ্রর কবিতা থেকে নেয়া লাইন। কিন্তু তা আমার মনে হলো যে আমরা জানি, কেউ জানে না, কিন্তু এই মানুষটাকে জানানো দরকার। মানে জানে না কেন, কেন জানে না। তখন ভাবলাম যে এই গানটা যদি গাই, আমার বিশ্বাস ছিল যে এটা গাইবার পরে সকল মানুষের একটা ভালো লাগবে। সে বহু তর্কাতর্কি, মামুন বলছে গান চলবে না শঙ্কর, মুস্তফা বলছে মামুন গাক না, এরা বন্ধু ছিল, শঙ্কর গাক। গাওয়ার পরে যে ভাবনা ছিল তার চেয়েও মানে আশাতীতভাবে সবাই এই গানটার জন্য পাগল। তারপরে সিনেমায় গেল, বিভিন্ন ব্যান্ড গাইলো, অমুক গেল তমুক গাইলো, কিন্তু গানটা এত পপুলার হলো, মানে অনেক ধরনের ফর্ম ক্রিয়েট হলো গানটার। কিন্তু মানে এখনো কিন্তু আমাদের প্রতিবেশী দেশ ভারতের পশ্চিম বাংলায় কিন্তু প্রতিটি শিল্পী কিন্তু এই গানটা নিজের মতো করে একটু গায়, ভালোবেসে গায়, এখনো এই গানটা গায়। এই গানটা গাইবার যে তোমার কথা গায় না সবাই, এটা আমার মনে হয় যে এটা একটা মানে কাইন্ড অফ ন্যাশনাল অ্যানথেমের মতন সবাই। মানে আমি বললাম যে আমি আমার জায়গাটা ছিল, তুমি যেটা বললে যে মানে বিষয়টা কেন, আমি বললাম যে এই গানটার প্রয়োজনে এখন মানে কি লিখছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, আর কি লিখছে, এই যে জানার জায়গা থেকে ওর হয়তো বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো মানুষ জানবে, এবং তাই হচ্ছে। আজকে সেই সময়ের রুদ্র চেয়ে কিন্তু আজকে রুদ্র অনেক বেশি পরিচিত। মৃত রুদ্র, আমাদের ছেড়ে চলে যাওয়া রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু আজকে অনেক বেশি প্রকাশিত। ও বেঁচে থাকতে কিন্তু আমরা এটা বুঝিনি, বা ওই জায়গাটা তৈরি হয়নি। এই তো হয় মানুষের জীবনে। তা আমি বলছিলাম যে জায়গাটা, এই সব কিছুই কিন্তু হয়তো মনে করতে পারি গানটা উনি গাইছেন ভালো, আমি ও গানটাও ওইভাবে আমি আমার মতো করে গেয়েছি। যখন এই গানটা মানুষের মুখে মুখে শুনছিলেন বা একদম জানতেন যে সবাই জানে, এখনো আমাকে কোথাও গেলে ওই গানটা একটু গান সবাই গাচ্ছে, তখন এই গানটা সহ আপনার মানুষের প্রতি মোটিভেশনাল মানে স্পিচটা কি ছিল বেসিক্যালি আপনার? জেনুইন একটু সামারি বলা যায়? আমি তখন আমি কোনো অনুষ্ঠানে গেলে যেতে হয়, কোথাও একটু অতিথি হয়ে কোনো অনুষ্ঠানে, ওই গানটা গান, তখন কিন্তু আমি এই ঘটনাটা আজকে যেটা বললাম সেটা আরো বিস্তারিত মানে এই গানটার পেছনে আপনার বন্ধু রুদ্র, এটাই আমার কাছে বড়।
ওকে মানুষ জানুক, ওকে মনে রাখুক, এটাই হচ্ছে বড়। আমাদের অনেক সম্মান থাকলো রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর জন্য। আর স্যার আমরা আরেকটা ব্রেক নিয়ে আসি, আবার কথা বলছি। থ্যাংক ইউ ভিউয়ার্স, নিচ্ছি একটা ব্রেক, ফিরছি কিছুক্ষণ পর, কোথাও যাবেন না। Hello viewers, welcome back to Ivali Presents Star Cafe powered by eFood. স্যার, আপনার তো ফটোগ্রাফির খুব শখ এবং আপনার অনেক ভালো ভালো ফটোগ্রাফির কালেকশন অনেক বড় বড় জায়গায় আছে আমরা জানি। তো সেই শখটা কোথা থেকে এসেছিল? আপনার ফটোগ্রাফি শখও কি সেই লেখালেখি, আবৃত্তি এগুলো সব কিছুর সঙ্গেই চলছিল? আমি মনে করি কি, সত্যিকার একজন সংস্কৃতি কর্মী হতে হলে, সংস্কৃতি কর্মী আমি কিন্তু বিনোদনের শাখার জায়গাটায় বলছি এবং মানুষের জীবনে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের ফটোগ্রাফি মিনস হচ্ছে এই যে আমাদের সামনে যারা ক্যামেরা ধরছে, আমি মনে করি একজন এই যারা মুভি চালাচ্ছেন ওদের প্রথম কিন্তু দে শুড স্টিল ফটোগ্রাফি করা দরকার। এটা আমি সবার প্রতি সম্মান রেখে, যে ফ্রেমটা একটা ফ্রেম কি করে হয়, যে কম্পোজিশনটা এইখানে এই যে সাজানো হয়েছে এটা আরো কিভাবে হলে ভালো হতো সেটা একটা অন্য জিনিস। এই একটা মানে ফ্রেমিং বিষয়ে আইডিয়াটা থাকা উচিত। শুধু ফ্রেমিং বিষয়ে আইডিয়াটা কেন, এটা তো জীবনেরও একটা ব্যাপার। তুমি জীবনকে গোছাবে কি করে, সেটাও তো একটা সবকিছুর ফ্রেম থাকবে 100 বার। তুমি যদি একটা ভালো গান গাইতে চাও, গানটার ডেলিভারি কিভাবে করবে, কোন জায়গায় কতটা সরক্ষেপণ করবে বা কোথায় তুলবে বা কোথায় নামাবে, এ সবগুলোই কিন্তু কম্পোজিশন থাক। ওটা আর একদিন যদি কোনো হয় আর কি। তো ছবি তোলার মূল বাসনাটা হচ্ছে, ছবি তোলাটা সবাই ভালোবাসে, কিন্তু আজকে প্রচুর মানুষের হাতে এই মোবাইল দিয়েও ছবি তুলছে। ছবি তোলাটা আসলে একটা প্যাশন কিন্তু সবার, কিন্তু আমাদের সময় ছবি তোলাটা তো ফিল্ম, এবং এইটা এখন জানে না যারা ছবি তোলে আর কি, ফিল্মে তোলা। এবং আমি নিজে কিন্তু তখন ডেভেলপ করতাম। আচ্ছা, ওই নেগেটিভটাকে একটা কেমিক্যালসে অন্ধকার, পুরো অন্ধকার ঘরে ওটাকে ডেভেলপ করতে, নিজেই স্টুডিও এবং তারপরে সেটাকে সবকিছু করে প্রিন্ট করতাম। এর আনন্দ একটা অন্যরকম। তো এই ছবি তোলার সেখান থেকে ভালো লাগাটা আর কি। এবং এই ছবি তোলার কথা বলতে গেলে বাবার কথা আসে। বাবা প্রচণ্ড শৌখিন মানুষ ছিল এবং কোনো না কোনো কারণে আমার কোনো শখকে তিনি অপূর্ণ রাখেনি আর কি। একটা সময় যখন একটু বড় হয়েছে, আমি ক্লাস 7-এ পড়ি, তো ওই রকম তো না, এটা হচ্ছে 1967, আমি বলেছি আমি একটা ক্যামেরা। বাবার কিন্তু ওই সময় একটা ক্যামেরা কেনা মানে চারটিখানি কথা না, কিন্তু বিশাল বড় ব্যাপার। কিন্তু আজকে বাবার কথা মনে করি এই জন্য, বাবার কথা তো সবসময়ই মনে পড়ে, কিন্তু মনে করতে হয় যে বাবা তখন কাবলিওয়ালার কাছ থেকে সুদে টাকা নিয়ে কিন্তু আমাকে ক্যামেরা কিনে দিয়েছিলেন। তো এই মানে খুব শৌখিন না হলে এগুলো সেই সময়কার সময় এরকম হয় না। বলতে গেলে ছবি তুলি পাগলের মতো। এই যে গত পরশুদিনও কিন্তু আমি সাকরাইন নদীর উপরে সারাদিন ওখানে কাটিয়ে আসছি আর কি, সন্ধ্যায় ফিরেছি। এগুলো একটা নেশা। এ সম্পর্কে এক কথায় জবাব দেওয়া হবে না। তবে এই মুহূর্তে এই ছবি তোলার আর এক পাগল। ফটোগ্রাফিতে এবারে সাকরাইন কেমন ছিল? আমি সাকরাইনের ছবি এবার তুলিনি। আমি সাকরাইনের সময় আমি যে জিনিসগুলো তুলেছি সেটা একটা অন্য একটা রিভার্সাল। কিন্তু এপারে ঘুরি ওড়ানো হচ্ছে, বাদ্য বাজছে, আর ওপারে বসে যারা আমাদের ডকইয়ার্ডে কিশোর শ্রমিক যারা কাজ করে, আমি বারবার কিন্তু খুব আবেগের মানুষ, ওরা কিন্তু ছটফট করছে এবং সেই মানুষগুলো উত্তপ্ত লোহা গলাচ্ছে কিন্তু এই ছেলেরা, এবং আকাশের দিকে তাকাচ্ছে, ঘুরি উঠছে ওর চোখের সামনে, কিন্তু সে যেতে পারছে না। আমি এরকম কিছু এক্সপ্রেশন তুলে নিয়ে এসেছি। ওপারে এক অসাধারণ আনন্দ, কিন্তু একটি কিশোর, একটি শিশু, সে তার কাজ থেকে বেরোতে পারছে না। ও কাজের ফাঁকে ফাঁকে বাটার বন খাচ্ছে, কালি ঝুলি পোড়া মুখ এবং আকাশের দিকে চোখ। ফটোগ্রাফির ব্যাপারে আপনি খুবই প্যাশনেট এবং আপনি অনেক বেশি আগ্রহী। মানুষের এই মুহূর্তে আরেকজনকে স্মরণ করি একটু, যার একটা পাগল মানুষ ছিল, আলী জাকের। আচ্ছা, মানে সেও কিন্তু ছবি তোলা, এবং আমাদের মধ্যে এত সখ্যতা ছিল, এত বোঝাপড়া ছিল ছবি তোলার জায়গা থেকে, আমি তাকে খুব ফিল করি। আমরা জানি আপনি বিজ্ঞাপন নির্মাণও করেছেন। বিজ্ঞাপন নির্মাণের সাথে মানে জড়িত হওয়ার ঘটনাটা হচ্ছে টেম্পেস্ট নাটক। তখনই আলী জাকেরের সাথে পরিচয় 1986-তে। তাকে তো আগে থেকেই চিনি, একসাথে কাজ করি আমরা আর কি। সে দেখলো যে ছেলে তো মোটামুটি বুঝলো, সেই উনি অফার দিলেন যে আসো না একসাথে কাজ করি। এই কিন্তু এশিয়াটিকে যুক্ত, এবং সেখানে প্রায় 25 বছর
আমি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে ছিলাম। ওখানেও যে কাজগুলো করেছি, আমি কিন্তু সাবান, স্নো, শ্যাম্পুর বিজ্ঞাপনটা যতখানি না করেছি তার চেয়ে বেশি করেছি ওই যে রোগবালাই তো আছে দুনিয়ায়, বিজ্ঞাপনটা মনে আছে? শোনেন শোনেন বন্ধুগণ, ওই যে অন্ধ ছেলেটা, এটা, এবং আরও কতগুলো বিজ্ঞাপন ইউনিসেফ করেছিল এই যে শিশু শ্রমের উপরে। এই যে লোহার পুল দিয়ে একটা মাছ বোঝাই একটা ঠেলা যাচ্ছে, ছেলেটা টানতে পারতেছে না, একটা পিছন থেকে একটা ছেলে লোক এসে ধাক্কা দিচ্ছে, ও ছেলেটা হেসে তাকাচ্ছে। এই যে একটা শিশু শ্রমকে, এই ধরনের, এগুলো খুব বড় কিছু না, কিন্তু যা কিছু করেছি ব্যক্তিগতভাবে বা আমার মতো আরও অনেকে করেছেন, আমি কিন্তু কাজগুলো এইখান থেকে দেখেছি। আমি কিন্তু সেটা এইসব কাজের দরকার আছে কি নাই সেটা কিন্তু আমি ওই প্রশ্নে যাচ্ছি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে মানুষ এবং আমাদের যে এই যে লক্ষ প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, প্রায় অনেক মা বোনের যে সর্বোচ্চ ত্যাগে যে অর্জন, সেটা যেন ফলপ্রসূ হয়, সেখানে যেন আমি সামান্যতম অবদান রাখতে পারি, এরকম একটা অ্যাটিটিউড থেকে আরও অনেকে করছেন, সবাই করছেন আমরা। এবং আমি আজকে হয়তো এই কথাটাই আমার শেষ কথা হবে যে আমাদের এই দেশটাকে ভালোবাসার জন্য, মুক্তিযুদ্ধের এই দেশটাকে ভালোবাসার জন্যই কিন্তু আমাদের কাজটা করা দরকার। আমরা যেখানে যে কাজই করি না কেন, আমাদের বেসিক মোটিভ এবং ইন্টেনশন এটাই হওয়া উচিত। রাইট, আমাদের মানে ডেস্টিনেশন এটাই হওয়া উচিত, জার্নিটাই এটা হওয়া উচিত। রিয়েলি। আমি একটা ছোট প্রশ্ন আর একটা জানার আছে, সেটা হচ্ছে যে আপনার একেবারে টেলিভিশন নাটকের প্রতি অনীহাটা কিসের জন্য? বা ওই যে টেলিভিশন নাটকে স্টার হয়ে যায় মানুষ। আমি চাইছিলাম যে মানুষের মাঝে থেকে রাস্তায় নাটক করা, মানুষের নিঃশ্বাস প্রশ্বাস শুনে সে রিঅ্যাক্ট করুক, সাথে সাথে আমি সামনাসামনি দেখি যে ও লোকটা আমার কথায় হাসছে, ও লোকটা আমার কথায় কাঁদছে, ও লোকটা আমার কথায় বুক বাজছে, সাহসী হচ্ছে। এই জিনিসগুলো সামনেই দেখতে এবং এর যে কি আনন্দ, মানে একটা মানুষ কাজ করলে যেমন মাটি কাটলে একটা শ্রমিক দেখতে পায় যে আমি এতখানি খনন করলাম, একটা কামার যখন কাঁচা লোহাটাকে উত্তপ্ত করে হাপড় টেনে টেনে যখন একটা পিটিয়ে পিটিয়ে যখন একটা কিছুর শেপ দেয়, তখন কিন্তু সে আনন্দ, আমি একটা লোহাকে এই পর্যায়ে নিয়ে আসছি আর কি। এই আনন্দ কিন্তু আসলে এই আনন্দটা ডিউ করে রাখার দরকার নেই, এবং এইটাকে আমরা পরে ক্যামেরা বন্দি করে দেখবো না, আমরা সামনাসামনি দেখবো। তো আপনার জন্য পথই তখন মঞ্চই তখন পথ ছিল। হ্যাঁ, আমার সরাসরি মানুষের সাথে যোগাযোগ রেখে কাজ করে, এটা খুব বড়। স্যার, আমরা তো প্রোগ্রামের একেবারেই শেষের দিকে চলে এসেছি। আমাদের একটা র্যাপিড ফায়ার রাউন্ড থাকে, যেখানে আমরা একেবারেই ছোট কয়েকটা প্রশ্ন করি। আপনি এক কথায় উত্তর দিতে পারলে কয়েকটা প্রশ্ন করতে পারি। কাজের সময় এমন কোনো ঘটনা যেটা চিরদিন মনে থাকবে? এরকম তো অনেক ঘটনা আছে আর কি, খুব হার্ট টাচিং, এত অসংখ্য কাহিনী। যেমন আমি কাজের প্রণয়, আমি একবার যখন নাটক করি, আমার কাছে শেষ দৃশ্যে আমি মারা যাই, এটা তো কাজের পর্যায়ে পড়ে, নাটক আমার কাছে কাজই। আমি হঠাৎ করে দেখি দৃশ্যে যা ছিল না সেরকম একটা ব্যাপার হচ্ছে, আমার কানের কাছে জড়িয়ে ধরে কেউ কাঁদছে এবং কানের মধ্যে গরম পানি ঢুকছে আর কি। আমি যে এটা তো দৃশ্যের মধ্যে ছিল না এরকম কান্না। পরে দেখা গেল সত্যি সত্যি অডিয়েন্স থেকে একটি ছেলে উঠে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। মানে ও এতটাই ইমোশন হয়েছে, দর্শক সারি থেকে দর্শক উঠে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। আমার এই মুহূর্তে এটা মনে পড়লো। এরকম হাজারো কাহিনী বিভিন্ন রকম আছে আর কি, হাজারো কাহিনী বললাম যে হ্যাঁ অনেকগুলো, কারণ মানুষের সাথে কাজ করার এই হচ্ছে আনন্দ, মানুষের রিয়াকশনটা। আপনি তো সামনাসামনি রিয়াকশন খুব পছন্দ করেন, তো এর থেকে বড় রিয়াকশন আর কি হতে পারে? প্রিয় ব্যক্তি? এটা তো বিভিন্ন জায়গায় হয়, যেমন আমি বাবা মাকে, আমার যদি বলি যে আমার সমস্ত স্বপ্নদ্রষ্টার পূর্বপুরুষ ছিলেন তারা, এটা হতে পারে। এবং আমার প্রিয় ব্যক্তি আমি একজনকে না বলে, আমি আমার মনে করি শৈশবের যে প্রাথমিক বিদ্যালয়ের যে আমার শিক্ষক ছিলেন, তারা সবাই আমার প্রিয় ব্যক্তি। আচ্ছা, কার অভিনয় দেখে মনে হয় তার কাছ থেকে এখনো অনেক কিছু শেখার আছে, বা কোনো নির্মাতা যার কাজ দেখে মনে হয় যে তার কাছ থেকেও অনেক কিছু শেখার আছে? আমি বরাবর অভিনেতা, আমি আলী যাকেরের অভিনয় আমার খুব ভালো লাগতো, এবং নারী চরিত্রে এনাকে ভুলেই গেছে, আয়েশা আক্তার বলে একজন অভিনয় করতেন সিনেমায়,
এবং উনি টেলিভিশন নাটকেও করতেন। আমি এই ধাঁচের ওনাকে ভালো লাগতো এবং এখন অনুপ্রাণিত হই এইসব মানুষের ইয়ে দেখে আর কি। আচ্ছা, প্রথম পারিশ্রমিক কত পেয়েছিলেন? এটা আমি প্রথম নাটক করে যদি ওই হিসাবে বলা হয়, সেটা বিটিভির একটা নাটক কুসুম করেছিলাম, হুমায়ুন আহমেদের, সুবর্ণা ছিল, আমি ছিলাম আর কি। সেটা মানে 900 টাকার মতো আর কি ছিল তখন। আচ্ছা, 2 খণ্ডের নাটক ছিল, 2 পর্বের কুসুম। বাহ, তাহলে তো অনেক টাকা সেটা সেই সময়। ছোটবেলায় পেশাজীবী হিসেবে নিজেকে কি হিসেবে দেখতে চাইতেন? আমি চাইতাম যে আমি একটা স্টুডিওর মালিক হব আর কি, ফটোগ্রাফির। তখন ফটোগ্রাফি স্টুডিওর মালিক হতে চাইতেন। এটা কিন্তু তখন মানে এই যে এখন যাদের আমরা প্রফেশনাল ফটোগ্রাফার বলি না, তখন প্রফেশনাল ফটোগ্রাফার মানে কিন্তু সে একটা স্টুডিওর মালিক, এর বাইরে কিছু না। যেমন ঢাকায় কিছু স্টুডিও ছিল, এগুলো কেউ নাম জানে কিনা, স্টুডিও ভিস্তা, ডস, আক্স, এগুলো ছিল একটা বিশাল প্রতিষ্ঠান। কিন্তু প্রিয় খাবার? ডাল ভাত, মাছ। বাহ। প্রিয় স্থান? জন্মভূমি আমার পিরোজপুর, মঠবাড়িয়া। ক্যারিয়ারের সেরা কাজ কোনটা? আমি প্রথমে বলি, সেরা হওয়ার জন্য কোনো কাজ করিনি। তো প্রিয় কাজ কোনটা? একটা বিজ্ঞাপন করেছিলাম আমি, ওই যে রোগবালাই তো আছে দুনিয়ায়, ঢোল বাজিয়ে, সেটা আমি চরিত্রটাও আমি করেছিলাম আর কি। এই বিজ্ঞাপনটা করেছিল হেলেন কেলার নামে একটা এনজিও, অন্তত হেলেন কেলার। এবং ওরা কিন্তু জীবনে আর কোনো বিজ্ঞাপন ওদের করতে হয়নি, একটা বিজ্ঞাপনই ওরা শেষ। আর মানে সেটা ওই 1990 থেকে আজ পর্যন্ত কিন্তু তারা কোনো টিভি কমার্শিয়াল আর করেনি। ওটাই লাস্ট ছিল, একটাতেই কাজ হয়ে গেছে। বাহ। যতদিন অভিনয় করেছেন বা যতদিন নিজে অভিনেতা হিসেবে আরেকজন কোয়ার্টিস্টের সঙ্গে কাজ করেছেন, নারী সহকর্মী বা কোয়ার্টিস্ট হিসেবে কাকে পছন্দ ছিল? আমার টেলিভিশনে এখনো আমি বলি এটা খুব কোয়াইট, সুবর্ণা। সঙ্গত কারণেই ওর যে অভিনয় দক্ষতা, সেটা আসলেই আনপ্যারালাল। মানে ও সে জায়গাটায় অনেক ভালো কাজ করে এবং সবাই ভালো ছিল। আমি খুব হাতে গোনা, আমি জানি না, মানে অনেকে আমি ভুলেও যাই, যেমন শান্তার সাথে কাজ করেছি, সবাই ভালো ছিল, আমি কাউকে, এবং সবাই খুব ভালো অভিনয় করেছে। কিন্তু যদি ওইভাবে বলা হয় যে একজন পারঙ্গম সত্যিকারের যে অভিনয়টা একদম হাতের নাটায়ের মতো সুতা ছেড়ে ঘুরিয়ে নেওয়ার মতো, সেটা আসলে সবার পক্ষে ওইভাবে সম্ভব না। সেটা সুবর্ণা সেখানে অনেক দক্ষ মানুষ, অনেক দক্ষ। স্যার, আমরা তো একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যদি আমাদের আপকামিং যে জেনারেশন, যারা আপনার ভাষায় বলতে গেলে সংস্কৃতি অঙ্গনে যারা পার্টিসিপেট করতে চায় বা যে কোনো সেক্টরেই কাজ করতে চায়, এখানে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? বা তাদের অভিনয় বা যারা মেকিংয়ে আসতে চায়, অথবা এন্টারটেইনমেন্ট বিজনেস বলি আমরা বা কর্মী বলি, যে কোনোভাবে যে কোনো ফর্মে থাকতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আপনি এটা আমি কি বলবো, আসলে এগুলো এমনই একটা ব্যাপার, এগুলো এইভাবে বলাটা এক কথায় সম্ভব না। শুধু এইটুকু বলি, আমাদের আগামী প্রজন্ম, আমাদের প্রচুর দক্ষ এবং অসাধারণ ভালো ভালো প্রতিভাবান কাজের মানুষ আছেন, এই প্রজন্মের মধ্যে আছেন। তারা যেন এই দেশটাকে মাথায় রেখে কাজ করেন, কারণ এই দেশটা কিন্তু অনেক, আমরা যদি ওইভাবে দেখি, অনেক 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 ত্যাগ এবং তিতিক্ষার দেশ। এবং আরেকটা জায়গা হচ্ছে যে এই সংস্কৃতির বা আরও অনেক জায়গায়, বিশেষ করে সংস্কৃতির, নাটক বলি, গান বাজনা বলি, বিনোদন শাখার আবৃত্তি বলি, বা এই যে ক্যামেরা চালানো বলি, স্টিল কিংবা মুভি যাই হোক, এগুলো কিন্তু গুরুমুখী বিদ্যা। আজকে আমাদের ছেলেমেয়েরা হয়তো সব ইন্টারনেট থেকে শর্ট করে শিখে যাচ্ছে। এগুলো আসলে আমি ওই জায়গায়, আমরা কি কেউ জানি যে এই জীবনানন্দ দাশ, চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, বিদিশা একটা নগরীর নাম, উনি কিন্তু জীবনে সেখানে যাননি। কিন্তু এই যে অনুভবের অনুশীলন, আজকে বিদিশা থেকে দিশা মিশা সব এক চাপে চলে আসতেছে আমার স্ক্রিনের সামনে, কিন্তু এটা কিন্তু আসলে ভালোবাসার জায়গা থাকে না। যা কিছু অমূল্য, সেটা যদি খুব সহজে পাওয়া যায়, সেটা কিন্তু কোনো
তাহলে তো সেটা অমূল্য থাকলোই না, অমূল্য থাকলো না এবং গুরুত্ব বহন করে না। কিন্তু এই জায়গাটাই মনে হয় যে আমাদেরকে নতুন করে ভাবনা চিন্তার ব্যাপার আছে আর কি। আজকে আমরা গুগল টুগল সার্চ করে শর্ট করে পেয়ে যাই এমন সব জিনিস যেগুলো আমরা আগে সেগুলো পেতে হলে ধরো একটা জীবনই কেটে যেত আর কি। এই যে জীবন কেটে যাওয়ার মধ্যে যে জীবন তৈরি হয় সেটা হচ্ছে কিন্তু আসল জীবন। ওই যে সাধনার ব্যাপারটা বলি, সব জায়গায় না কিছু জিনিস পেতে হয়, আবার কিছু জিনিস যা কিছু অমূল্য সেটাকে সর্বতোভাবে সাধনার মধ্যে অনুশীলনের মধ্যে রেখে জীবন পার করাও হচ্ছে কিন্তু জীবনের দাম। আমরা কি একটু আপনার গানটা শুনতে শুনতে বাড়ি যেতে পারবো অল্প করে? আসলে ওইভাবে গলা টলা নাই, তারপরও ওই রুদ্র গানটা যদি গাইতে হয় আমি একটু গাই 2 লাইন। জি, আমি ওই গানটা গেয়েছিলাম কিন্তু মূলত নাটকের চরিত্রের জন্যই গেয়েছিলাম। ওই 4টা লাইন আমি গেয়েছিলাম, প্রথম 4টা লাইন। আবারও রুদ্রকে স্মরণ করি এবং এই গানের সাথে স্মরণ করি আমি সত্য সাহাকে। এই নাটকটার মিউজিক ডিরেক্টর ছিলেন তিনি। ভাবা যায় সত্য সাহা একটা টেলিভিশন নাটকে, এটা সিরিয়াল নাটক ছিল, রিহার্সাল থেকে শুরু করে যে লোকটা মিউজিক করবেন সে প্রতিদিন ফ্লোরে উপস্থিত থাকত। সত্য সাহার মতো মানুষ। আর এখন কিন্তু আমরা একদিনে 2 দিনে একটা নাটক করে একজন মিউজিকের রেখে দিই, এখানে কিছু বাদাইটা দেয় দিয়েন তো, মানে ব্যতিক্রম আছে কিন্তু এটা বলে দেয়। কিন্তু সত্য সাহা এই স্বপ্নের শহরের আমি দেখতাম যে প্রত্যেক দিন সেটের মধ্যে উনি ঘোরাঘুরি করছেন। আমি যখন এই গানটা গেয়ে উঠলাম, আরে উনি এইভাবে বললেন, এবং তখন টকব্যাক উপরে মোস্তাফিজুর রহমান বলছে, এই মোস্তাফিজ বলে যে বলেন দাদা, উনি উপরে ওই যে মাইক্রোফোন এই শেষ শোনা যাচ্ছে স্পিকারে আর কি, বলে যে শঙ্করকে এই গান তো এইভাবে গাইলে হবে না, এটাকে স্টুডিওতে গিয়ে রেকর্ড করতে হবে। আমার বলে, শঙ্কর তুমি গাইতে পারো, মাইক্রোফোনে গিয়েছো, আমি তো ওইভাবে অভ্যাস নাই, তুমি কালকে আমার সাথে যাবা। শ্রুতি রেকর্ডিং স্টুডিও ছিল খানাতার প্রথম স্টুডিও, কিন্তু প্রথম কিনা জানি না, সবচেয়ে বড় ওয়েল মানে একেবারে সাজানো গোছানো শ্রুতি। সেখানে গিয়ে কিন্তু উনি প্রথমে গানটা আমাকে রেকর্ড করালেন, যার জন্য ওই গানটা ওই সময় কিন্তু এত বিস্তৃত এবং অনেক পারফেকশন ভোকাল নিয়ে সেটা হাজির হয়েছিল এই মানুষটাকে। এই গানটা জনপ্রিয় বা ফলপ্রসূ হওয়ার আর একটা কারণ হচ্ছে এই সত্য সাহা। গানটা আমি ওইভাবে একটু গাই। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলের মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার আমাদের প্রোগ্রামে আসার জন্য। আপনার সুস্থতা কামনা করছি, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার জন্য অনেক শুভেচ্ছা থাকলো। সবাইকে আজকে এই প্রোগ্রামের সাথে যারা জড়িত ছিলেন, পিছনে সামনে বিভিন্ন কাজ করবে, এবং বিশেষ করে মাই টিভিকে, আমি এই প্রথম কিন্তু মাই টিভিতে আসা আর কি। কখনো কোথাও কোথাও যাই, কিন্তু মাই টিভিতে বহুবার বলা সত্ত্বেও আমার আশা হয়নি। এবার আশা হলো, যে কারণে আশা হলো, যারা আমাকে ভালোবাসে এখানে নিয়ে আসলো তাদেরকেও শুভেচ্ছা, এবং যারা কাজ করছেন ক্যামেরায়, আলোতে, সম্পাদনায়, গ্রন্থনায়, এবং বিশেষ করে তোমাকেও অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন। ভিউয়ার্স, এতক্ষণ আপনারা দেখছিলেন ইভালি প্রেজেন্ট স্টার ক্যাফে পাওয়ার্ড বাই ইফুড। নেক্সট উইকে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টেক কেয়ার, বাই বাই।